আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যান্য যে আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত 4 জুলাই ছিল আমেরিকার স্বাধীনতার 250তম বর্ষপূর্তি। এই উপলক্ষে আমেরিকার বাইরেও অনেক দেশে নানা রকমের অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠানটি হয়েছে সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। তারপরেও অনুষ্ঠানের অনেক কিছুই আমাদের কাছে মিডিয়া পৌঁছে দেয়নি। আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সব শেষে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে রূপান্তরের সত্যের একটি বিশেষ পরিবেশনা, হালাল নাচ। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। আমেরিকার বাইরে আমার মনে হয় না আর কোনো দেশে এতটা গুরুত্বের সাথে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এবার আসুন এই অনুষ্ঠানের কিছু তথ্য আপনাদের দেই, যেগুলো মিডিয়া আমাদের সামনে তুলে ধরেনি। প্রথমতই হলো, এই অনুষ্ঠানে অনেক মন্ত্রী এবং সকল এমপি আমন্ত্রিত ছিলেন এবং এটিও অনুরোধ করা হয়েছিল যদি এমপিরা না আসতে পারেন তিনি যেন তার প্রতিনিধি পাঠান। কিন্তু আমরা কি দেখলাম? মির্জা ফখরুল আলমগীর সহ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী এই অনুষ্ঠানে আসেননি। খুব কম এমপি এই অনুষ্ঠানে এসেছেন। কেন তারা আসেননি? কিন্তু আয়োজন ছিল, কিন্তু দর্শক সারিতে চেয়ার সংখ্যা ছিল অনেক। আমি এই অনুষ্ঠানের অনেকগুলো ভিডিও ক্লিপ দেখার চেষ্টা করেছি এবং সব জায়গায় আমি খেয়াল করেছি যখনই ক্যামেরা দর্শকের দিকে ঘুরে যায় তখন সেটা লিমিটেড, একদম 4-5টা রোর ওপাশে আর যায় না। ওপাশে কি কেউ ছিল না? এই সামান্য কয়েকজন দর্শককে নিয়ে, মানে 250তম স্বাধীনতা দিবস পালনে 250 জন দর্শক হবে না, এটা কি হয়? যেহেতু দর্শক আশানুরূপ হয়নি সেহেতু তাড়াহুড়া করে মিরপুর এবং মোহাম্মদপুর থেকে দর্শক ভাড়া করা হয়েছিল। বিশেষ করে মোহাম্মদপুরের যে বেহারি পট্টিটা আছে সেখান থেকে এই লোকজন, লুঙ্গি পরা লোকজন, এদেরই কোনো মতে এখানে ভাড়া করা হয়েছিল টাকার বিনিময়। এখন এইখানে কারা পারফর্ম করেছে? এখানে আমেরিকার থেকে একটা টিম এসেছে, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এই অনুষ্ঠানটি, এই বক্তৃতা ওই ভাড়াটে দর্শকদের ভালো লাগেনি। তারা রীতিমতো হইচই শুরু করছে। তাদের যে ভাড়া করছে তাদের কাছে বলছে, ওই মেয়ে আমাদের টাকা দাও, আমরা চলে যাবো, কই আনছো? হ্যাঁ, এই টাকা পয়সা নিয়ে একজোট হয়ে গেছে। সেইখানে খাবার ব্যবস্থা ছিল, বুফে খাবার ব্যবস্থা ছিল। সেই খাবারে তো বাঙালি বুফেতে আপনারা জানেন, আর যারা ভাড়াটি হিসেবে এসেছে তারা তো আর ওইভাবে বুফে কালচারে অভ্যস্ত না। সুতরাং খাওয়া নিয়ে টানাটানি, প্লেট টানাটানি, এগুলো নিয়ে মানে একটা হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সেখানে যে ডেকোরেটর এগুলো ভাড়া দিয়েছিল সে মোটামুটি বিরক্ত হয়ে এক লোককে বোধহয় উত্তম মাধ্যমও দিয়েছে। তো এটা নিয়ে সেখানে নানা রকমের হাউকাউ হয়েছে। তো আমরা যে দৃশ্যটা দেখেছি যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যাপক অনুষ্ঠান হয়েছে, কিন্তু সেই অনুষ্ঠানের পেছনের অংশটা আমরা দেখিনি, যেখানে ভাড়াটের দর্শকরা পুরো অনুষ্ঠানের পাইনটা মেরে ছাড়ছে। এই অনুষ্ঠানের বক্তব্য নিয়ে কথা হয়েছে। আমাদের বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু। এটার দুইটা অর্থ হয়। একটা হলো যে স্বাধীন বাংলাদেশে আমেরিকা উন্নয়ন সহযোগী দেশ হিসেবে কাজ করেছে। এটা শেখ হাসিনার সরকারের আমলেও আমেরিকার সাথে বাংলাদেশের প্রচুর কাজ হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু জামাতের আমির যখন এটা বলে তখন এটা আমাদের 71-এ ফিরিয়ে নিয়ে যাওয়া। 71-এ আমেরিকা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। সেই হিসেবে তাদের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনারা অনেকেই জানেন যে আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল যাতে বাংলাদেশ স্বাধীন না হতে পারে, কিন্তু সেটি ঠেকিয়ে দিয়েছিল ভারত এবং রাশিয়ার সম্মিলিত উদ্যোগ। রাশিয়া নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়েছিল এই
সপ্তম নৌবহর এবং ব্রিটিশ যুদ্ধ জাহাজকে কাউন্টার করার জন্য। কিন্তু যে তথ্যটা আমরা খুব বেশি জানি না, যে আমেরিকার ওই সপ্তম নৌবহরে পারমাণবিক বোমা ছিল এবং সেইখানে নির্দেশ ছিল জাপানের যেমন হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা চার্জ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছিল সেই সময় মুক্তিযুদ্ধে রত বাংলাদেশের উপরে। কথা ছিল যে বাংলাদেশের বিজয় যখন একদম দ্বার প্রান্তে, তাদের বিজয় ঠেকানোর জন্য বাংলাদেশে পারমাণবিক বোমা চার্জ করার অনুমতি দেওয়া ছিল। এবং এই সপ্তম নৌবহরের এই সব প্রোগ্রামটা কিন্তু কোঅর্ডিনেট করা হচ্ছিল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে। ক্যান ইউ ইমাজিন কি ভয়াবহ একটা ঘটনা ঘটতো যদি সপ্তম নৌবহর বাংলাদেশে পারমাণবিক বোমা চার্জ করতে পারতো। কিন্তু রাশিয়া এবং ভারতের তৎপরতায় তারা পারেনি, এবং রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিনের কারণে ওই সপ্তম নৌবহর আর আগায়নি। তো সেই হিসাবে অবশ্যই জামাতের পরীক্ষিত বন্ধু এই আমেরিকা। কিন্তু এই অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। ব্রেন ক্রিস্টেনসেন চেয়েছিলেন যে এখানে স্পিকার মিস্টার হাফিজউদ্দিন থাকুক, কিন্তু হাফিজউদ্দিন সাহেব গিয়েছেন ইরানে খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। বেন ক্রিস্টেনসেন আপ্রাণ চেষ্টা করেছে যেন বাংলাদেশ থেকে স্পিকার ওই প্রোগ্রামে না যান। তারা বলেছিল স্পিকারকে যে আপনার ইরানে না গেলে হয় না, কিন্তু স্পিকার গিয়েছেন, কারণ স্পিকার বলেছেন এটা সরকারি সিদ্ধান্ত, সরকার প্রধানের সাথে আলাপ করুন। সরকার প্রধানের সাথে যোগাযোগ করেও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন কোনো সুবিধা করতে পারেনি। সুতরাং তাদের চোখের উপর দিয়ে তাদের গালে থাপ্পড় মেরে বাংলাদেশ ইরানের প্রয়াত রাষ্ট্রপতি, যাকে হত্যা করেছে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে, তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছে। ঢাকায় যখন অনুষ্ঠানের এই লেজে গবরে অবস্থা, তখন রাজশাহীতেও 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপিত হয়েছে এবং সেখানে গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন সেই নানা নাতির উত্তরবঙ্গের এই রাজশাহীর যে গম্ভীরা গান, সেটা খুবই জনপ্রিয়। সেই গম্ভীরা গানে নানা নাতি বলছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু, তারা সবসময় আমাদের পাশে ছিল এবং এই মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকার প্রশংসা করছে নানা নাতি। তখন উপস্থিত দর্শকরা তার প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের মুখে ওই গম্ভীরা স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজককারীরা, এবং সেখানেও অন্য অন্য কালচারাল প্রোগ্রাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এই হলো সারা দেশে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপন। কিন্তু আমার অবাক লেগেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই আমেরিকার এই উদযাপনটাকে তারা বিরোধিতা করেছে। তারা কেন বিরোধিতা করেছে এবং তারা 2024-এর প্রসঙ্গ এনেছে। আমার প্রশ্ন হলো 2024 সালে আমেরিকাকে আব্বা মেনে একটা নির্বাচিত সরকারকে হটিয়েছেন। আজকে সেই আমেরিকা, আপনারাই একসময় বলেন, এখনো বলেন, আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর দরকার হয় না। সেই আমেরিকা যখন আপনার ঘরে থাবা মেরেছে, আমেরিকার পদলেহনকারী হিসেবে আপনি আবার রাজপথে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন। আপনারা কি মনে করেন যে বাংলাদেশের জনগণ সব চদুমকু তলে তলে আমেরিকারটা চাটবেন আর উপরে এসে বিপ্লবী সাজবেন? সেই দিন বোধহয় আর খুব একটা নাই। যাই হোক, আমেরিকা এবং বাংলাদেশ দুটি মাত্র দেশ যারা স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছিল। সুতরাং আমেরিকার 250তম স্বাধীনতা দিবস, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাদের স্বাধীনতা দিবসে আমরা শুভেচ্ছা জানাতে চাই। যে ঘোষণাপত্রের মাধ্যমে আমেরিকা স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্র, মানবাধিকার, সেটি তারা তাদের নিজেদের দেশে মানলেও দেশের বাইরে গেলে তারা কতটা গণতান্ত্রিক, কতটা মানবাধিকার রক্ষাকারী অথবা কতটা দানব শোষণকারী, এই প্রশ্নটি আজকে সারা পৃথিবীতে সোচ্চার কণ্ঠে তুলতে হবে। এবার তাহলে যেটা বলেছিলাম যে স্বাধীনতার 250তম দিবস উপলক্ষে একটি
হালাল নৃত্য। রাতের মাতাল বন্ধ খোলা ছায়ের রাশেদার আদি উত্তাল সাগর দ্বার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে খাদিজা গেছিল তরুণ আলীর সহচর সুধা টানে আল্লাহর পর্দা সরাই নতুন ঘরের রবি আদি জুলাইয়ে রত্নলাই পবিত্র। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি ব্যবহার করেছি এটি কোনো নির্দিষ্ট কালকে উল্লেখ করে নয়, মানে এই বর্তমান কাল নয় কিংবা কোনো অতীত কাল নয় কিংবা কোনো ভবিষ্যৎ কালও নয়। এটি হলো ক্ষমতার পালা পরিবর্তন হলে কি কি লক্ষণ ফুটে ওঠে। প্রকৃতিতে যখন পরিবর্তন আসে, কোন একটা ক্ষমতাধর সাম্রাজ্য, পরিবার কিংবা ধরুন কোন একটা প্রতিষ্ঠান, সেটি যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, এক পক্ষের পতন ঘটে, অন্য পক্ষের উত্থান হয়। ঠিক ওই সময়টাতে যে একটা প্রাকৃতিক অবস্থা বিরাজ করে সমাজে, দেশে, সংসারে, রাজ্যে, ঠিক সেই কারণগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার দেশের বা আপনার সমাজের বা আপনার পরিবারের গণেশ উল্টে যাচ্ছে কিনা। আবার প্রকৃতিতে এমন সব ঘটনাগুলো ঘটে যে ঘটনাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের জাতীয় উত্থান, শ্রেষ্ঠত্ব এবং আমাদের জাতীয় উন্নতি এগুলো চরম পর্যায়ে পৌঁছে যাবে। সব মিলিয়ে এই প্রাকৃতিক বিষয়গুলো আলোচনা করব, যাতে করে আপনি নিজেই বুঝতে পারবেন যে বর্তমান যে সময়, চলমান যে সময়, এই সময়টি যারা এখন বিএনপিতে সরকার চালাচ্ছে তাদের জন্য উপযুক্ত কিনা। আপনি বুঝতে পারবেন যে তারা দীর্ঘমেয়াদে কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, অথবা খুব দ্রুত তাদের যে ক্ষমতার যে ধারাবাহিকতা, এই জায়গাতে বিচ্ছেদ হবে কিনা। গণেশ উল্টে যাওয়া। গণেশ হিন্দুদের একটা দেবতা। এটার পেছনে একটা এই যে প্রবাদ প্রবচনের প্রতিটি প্রবাদ এবং প্রবচন বাংলাদেশে যেগুলো আছে, এগুলোর পেছনে একটা লং হিস্ট্রি আছে। এত হিস্ট্রি, এগুলো বলতে গেলে আপনাদের ভালো লাগবে না। যেমন আমরা একটা সাধারণ শব্দ যদি বলি ধুরন্ধর, আপনি ধুরন্ধর কেন, কিভাবে এলো, এই কথা যদি আমি বলতে যাই, আমি অন্ততপক্ষে অ্যাটলিস্ট 1 ঘন্টা বলতে পারবো। আমরা বলি যে এই লোকটি একটি জঘন্য। এই জঘন্য শব্দটি কোথা থেকে এলো? সেখানে জঘন, জঘন কিংবা জঙ্ঘা। তো জঙ্ঘা, জঘন্য এবং জঘন, এর সঙ্গে আমরা যে একজন ব্যক্তিকে বলি এই লোকটি একটি জঘন্য মানুষ, এটার সম্পর্কটা কি? তো এই ক্ষেত্রে এরকম যেমন প্রতিটি শব্দেরই অসংখ্য ব্যাখ্যা রয়েছে, তদ্রূপ এই গণেশ উল্টানোরও ব্যাখ্যা রয়েছে, যেটির একেবারে সহজ সরল বাংলা হলো, আপনি ক্ষমতায় আছেন, সেই ক্ষমতার যে চেয়ারটি এটি উল্টে গেছে। আপনি একটা ভালো ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার যে অপরচুনিটিস গুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। আপনি একটু পরেই ফকির হয়ে যাবেন, দেউলিয়া হয়ে যাবেন। আপনার সংসার যাত্রা বা সংসারে যে শান্তি, এটি বিনষ্ট হবে। এই জিনিসগুলো যখন কম্বাইন্ডলি, সামগ্রিকভাবে মানুষ বাগধারার মতো করে বুঝাতে চায়, ঠিক সেই সময়টাতে এই গণেশ উল্টে যাচ্ছে, গণেশ উল্টে গেছে, বা গণেশ কবে উল্টাবে,
এই শব্দগুলো ব্যবহার করা হয়। আমাদের এই আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব রাজনীতির যে গণেশ, আমাদের সেই যে রাজনীতির গণেশ, এটা উল্টে গেছে কিনা। 2 নম্বর হলো যে আমাদের ক্ষমতার গণেশ, এটা উল্টে যাবে কিনা। 3 নম্বর হলো আমাদের যে চিন্তা এবং চেতনার যে গণেশ, এই চিন্তা চেতনার গণেশগুলো উল্টে যাচ্ছে কিনা বা গেছে কিনা। প্রথম চিন্তা থেকে আসি, কারণ মানুষের মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো চিন্তা আসে, তারপরে চিন্তা থেকে মানুষের বুদ্ধি আসে, বুদ্ধি থেকে মানুষের কর্ম আসে, কর্ম থেকে মানুষের ফলাফল আসে। কাজে এই চিন্তা থেকে বললে চিন্তার গণেশ উল্টে গেছে কিনা। ইয়েস, আমাদের চিন্তার গণেশ উল্টে গেছে। কখন থেকে উল্টে গেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার প্রথম 3 মাস পরে আমাদের চিন্তার গণেশ উল্টে গেছে। আমরা এনসিপি সম্পর্কে, তারপর বিএনপি সম্পর্কে, জামাত সম্পর্কে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, আমেরিকা সম্পর্কে যে সকল চিন্তা করতাম, যে সকল ইতিবাচক ভাবনা ছিল, সেই প্রায় সব কিছু উল্টে গেছে এবং এটি ক্রমশ ওলট পালট হচ্ছে, স্থির থাকছে না। গত 2 বছরে আমাদের এই চিন্তার যে গণেশ, এই চিন্তার গণেশ অন্তত 2 বছরে প্রতি মাসে 30 বার করে হলে 24 × 30, তাহলে কতবার হয়? 3×24 = 72, 720 বার। আমাদের এই আরো 7200 বার, মানে 24 × 30, 24 মাস। তো 24 মাসে প্রতি মাসে মানে যদি পাল্টে থাকে তাহলে 720 বার পাল্টে গেছে। আর যদি আরো বেশি পাল্টায়, দিনে কয়েকবার পাল্টিয়েছে, তো এরকম একবার ডানে, একবার বামে, একবার উপরে, একবার নিচে, এরকম করতে করতে আমাদের চিন্তার মধ্যে যে অস্থিরতা এসে গেছে, স্থিরতা নেই। ফলে আমরা এই অস্থির মনোবৃত্তির কারণে 24 ঘন্টা 24 আওয়ার্স কোন একটা বিষয়ের উপরে নিজেদের মন, মানসিকতা, চিন্তা, চেতনা, সিদ্ধান্ত আমরা স্থির রাখতে পারছি না। আমাদের মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো, আবার একটু পরে মনে হলো খারাপ, এবং আমাদের মনে হয়েছে জামাত ভালো, সৎ মানুষ করবে, তারা ভালো করতে পারে, একবার চেষ্টা করে দেখে, একটু পরে মনে হয়েছে আবার খারাপ, আবার মনে হয়েছে এনসিপি ভালো, আবার মনে হয়েছে চরমোনাই ভালো, আবার মনে হয়েছে না তারেক রহমান সাহেব ভালো, বিএনপি ভালো, সালাউদ্দিন সাহেব ভালো, আবার মনে হচ্ছে না না যেই লাও সেই কদু। এই যে অস্থিরতা, ইট মিনস আমাদের চিন্তার যে গণেশ সেটা উল্টে গেছে। অন্যদিকে যদি আপনি রিভার্স ধরেন, যারা আমাদেরকে 17 বছর শাসন করেছে, আওয়ামী লীগ খুব খারাপ, শেখ হাসিনা খুব খারাপ, দেশের টাকা পাচার করেছে, এই বিষয়গুলো খুব জনপ্রিয় ছিল। আওয়ামী লীগের সব লোককে ধরতে হবে, মারতে হবে, এদের মালামালগুলো নিতে হবে, লোকজন কিচ্ছু বলবে না, এটা ছিল। কিন্তু কোনদিন 3 মাস, অর্থাৎ 2024 সনের জুলাই আগস্টে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে আমাদের চিন্তার গণেশ উল্টাতে থাকলো এবং আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হতে 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 এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে আছে, আরশের মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। গেল চিন্তার পরে মানুষের যেটা হয়, চিন্তা থেকে আমি বললাম যে চিন্তা থেকে তার বুদ্ধি আসে, বুদ্ধি থেকে কর্ম আসে। তো আমাদের এই চিন্তার জগতে আনপ্রেডিক্টেবল চিন্তার কারণে আমাদের যে কোনো কর্ম, সেই কর্মের ধারাবাহিকতা আমরা গত 2 বছরে রাখতে পারিনি। আমরা 2 বছরে ব্যক্তিগতভাবে কোনো দোকান দেইনি, কোনো ব্যাপক হারে আমাদের জনগণ চাকরি পায়নি, বিদেশে যায়নি,
শিল্প কলকারখানা করেনি, বাড়ি করেনি, গাড়ি করেনি, মানে গাড়ি কিনেনি, এমনকি বিয়ে থাও অন্য সময় যা করে তার চেয়ে কম হয়েছে। এমনকি যদি এই 2 বছর আপনি দেখেন, আমাদের যে বার্থ রেট মানে সন্তান উৎপাদনের ক্ষমতা, এটা অর্ধেকে নেমে এসেছে। বোঝার চেষ্টা করুন তাহলে আমাদের চিন্তার কারণে, আনপ্রেডিক্টেবল চিন্তার কারণে আমাদের যে দৈনন্দিন জীবনের যে কর্ম, সেই উৎপাদন, তারপরে শেষে আমাদের ঘুম, খাওয়া দাওয়া যা কিছু রয়েছে, সব কিছুর গণেশ উল্টে গেছে। আমরা সর্পিল গতিতে এগোচ্ছি, ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি, স্থির হয়ে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যেতে পারছি না, ফলে সব কিছু এলোমেলো হয়ে গেছে। এরপর আসুন আমাদের স্বপ্ন। এই মুহূর্তে আমাদের কোনো স্বপ্ন নেই, স্বপ্নের গণেশ উল্টে গেছে। আমরা ঠিক স্বপ্ন দেখতে পারছি না যে একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নেতৃত্বে থাকবে, সেটা তারেক রহমান সাহেব হোক, সেটা জামাতের সভাপতি হোক, কিংবা সেটা অন্য যে কেউ, ইভেন অনেকে সেনা শাসনের কথা বলেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান বা অন্য কোনো জেনারেল আসুক, তারা সামরিক বাহিনীর মাধ্যমে দেশকে সেই অতীতের এরশাদের মতো করে শাসন করবে, এরকম কোনো একটা চিন্তাতে, কোনো একটা পরিকল্পনাতে, কোনো একটা স্বপ্নে আমরা বিভোর হয়ে 24 ঘন্টা স্থির থাকতে পারছি না। এমনকি নিজের ঘরের মধ্যে আমরা যে সকল চিন্তা করছি, সে চিন্তার সমমনা একজন সিঙ্গেল লোককে আমরা পাচ্ছি না, সবাই বিচ্ছিন্নভাবে যার যার মতো ছুটছে। এরপর আসুন রাজনৈতিক দলগুলো। ধীরে ধীরে আমরা আসছি ক্ষমতার প্রেক্ষাপটে। রাজনৈতিক দলগুলো অনেকটা, ধরুন আপনি কি বলবো, আপনি একটা চৌবাচ্চার মধ্যে ছিলেন, বিশাল একটা চৌবাচ্চা বা একটা পুকুরের মধ্যে ছিলেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবগুলো একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাজনীতি করতে, এবং সেখান থেকে পুকুরের পানিগুলো ফেলে দেওয়া হয়েছে, অথবা সেখান থেকে আওয়ামী লীগ নামক যে মাছগুলো, রুই কাতলা, সব তুলে নেওয়া হয়েছে। রুই কাতলা, বোয়াল, পাঙ্গাস সব তুলে নেওয়া হয়েছে, কালীবাউস, শোল, গজার যা যা আছে। এখন আওয়ামী লীগের সেই যে রুই কাতলাদের ভয়ে, যারা মানে আপনি জানেন যে এক বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, ট্যাংরা, পুঁটি, কই থেকে শুরু করে যে সকল ছোট ছোট মাছ যারা কাদার মধ্যে লুকিয়ে থাকে, তো এই মাছগুলো চলে যাওয়ার কারণে এই সমস্ত মাছগুলো, মানে ছোট ছোট মাছগুলো কাদার মধ্যে থেকে বের হয়ে এসেছে। এখন বাইম মাছ সে গোকরা সাপের মতো ফনা ধরেছে, কুচিয়া সে ভাব দেখাচ্ছে, সে অজগর হয়ে গেছে, ট্যাংরা সে ভাব দেখাচ্ছে, সে যেন আইড় মাছ হয়ে গেছে, পাবদা মাছ সে বোয়ালের মতো ভাব নিয়ে হা করছে, পুঁটি মাছ সে রুই কাতলার মতো হা করছে। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের এই সমাজের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। যে যা নয় সে সেই জিনিসটি পারফর্ম করার জন্য চেষ্টা করছেন। এরপর যেটি হচ্ছে সেটি হলো মানুষের মনোজগতে শ্রদ্ধা জাগানোর জন্য, যেটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি লাগে, এই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি আমরা এখন কারোর মধ্যে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সবকিছু চাপিয়ে দেওয়া, মনে হচ্ছে সবকিছু সাজানো গোছানো পরিকল্পিত। কেউ হয়তো পেছন দিক থেকে সুতো টানছে, কেউ হয়তো পেছন দিক থেকে শিখিয়ে দিচ্ছে ডায়ালগ, বলো বাংলা বিহার উড়িষ্যার নবাব, কেউ বললো যে আমি মোহনলাল। এরকম মানে এই রাজনীতির অঙ্গনে যে ভাষাগুলো ব্যবহৃত হচ্ছে, যে ঘটনাগুলো দেখা হচ্ছে, মনে হচ্ছে একটি রঙ্গমঞ্চ, যেটির জন্য একটা নির্দিষ্ট ডায়ালগ আছে, পাত্রপাত্রী আছে, এই কাজ করবে, এরকম একটা দৃশ্য আমাদের মনে হচ্ছে। আর এই মনে থাকার ফলে আমাদের যা হয়,
সারা রাত জেগে আমরা যাত্রা গান দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, আর ওখান থেকে বের হয়ে আসার পর মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাই এবং আমরা আমাদের জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। তো আমাদের এই রাজনৈতিক অঙ্গনে প্রায় প্রতিদিনই যা কিছু ঘটছে আমরা যখন দেখছি, বিমোহিত হচ্ছি, বিরহ বেদনায় কাতরাচ্ছি, কখনো রাগ হচ্ছি, বিরক্ত হচ্ছি, কখনো ক্ষেপে যাচ্ছি, আবার সেই দৃশ্যের বাইরে এসে জীবন যুদ্ধের যে সকল উপকরণ রয়েছে সেগুলো দ্বারা মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই হলো রাজনৈতিক অঙ্গন। ক্ষমতার একটা সার্বভৌমত্ব থাকে, ক্ষমতার একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে। ক্ষমতাবানরা কখনো ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা প্রয়োগ করে নিজেদেরকে জীবনে কখনো ক্ষমতাধর প্রমাণ করতে পারেনি। এটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। যেমন ধরুন একটা বাঘ, একটা গোখরা সাপ, একটি সিংহ, একটি জিরাফ, একটি হাতি, এদের আকার, আকৃতি, শারীরিক গঠন, হুঙ্কার সবকিছু দেখেই আপনি এদের ক্ষমতা এবং এদের কর্তৃত্ব বুঝতে পারবেন। ফলে হাতির কাছে কখনো হায়না ফাজলামো করতে যায় না। আবারও বলছি, হাতির কাছে হায়না কখনো ফাজলামো করতে যায় না। বাঘের কাছে কুকুর, বন্য কুকুর, বন্য কেউ কখনো দোস্তি করতে যায় না। জেব্রার পায়ের কাছে, ধারের কাছে কখন অন্য কোনো প্রাণী যায় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লাথি জেব্রা দিতে পারে। এইভাবে প্রতিটি ক্ষমতা, প্রকৃতির প্রতিটি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার সৃষ্টির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এটা কেউ কখনো প্রদর্শন করে না। কোনদিন নেপোলিয়ন বোনাপার্ট বলেনি যে আমি নেপোলিয়ন বোনাপার্ট, আমি জুলিয়াস সিজার, আমি সেই কি বলবো আলেকজান্ডার দ্য গ্রেট, আমাকে মান্য করো, ভয় করো। তারা যেখানে এসেছে সুনামির মতো এসেছে, তারা যেখানে গিয়েছে তছনছ করে দিয়েছে। তাদের উপস্থিতি, তারা আসবে, এই বাতাস বলে দিয়েছে যে চেঙ্গিস খান আসছে, হালাকু খান আসছে, পৃথিবী কম্পন তৈরি হয়েছে। কিন্তু আপনি শাহেনশাহ আকবর, মাদ্দাজিল্লুহুল আলী, টিডিক্কার বাবা হযরত তেনামিয়া এখন আপনাদের মধ্যে তাশরীফ আনবেন, তালিয়া বাজাও, এইভাবে বলে কয়ে দেখিয়ে সানাই নহবত বাজি আপনি কাউকে নেতা বানাতে পারবেন না। নেতাকে দেখলেই আপনার মনে হবে যে এই এক অপূর্ব মানুষ। খুব ছোট খালি গায়ে ঘুরে মহাত্মা গান্ধী, খুব ছোট সাধারণ ভাষায় চলে জওহরলাল নেহেরু, কিংবা বঙ্গবন্ধু নেতাজি সুভাষচন্দ্র বোস, কিংবা ধরুন ইয়াসির আরাফাত অথবা নেলসন ম্যান্ডেলা। কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই, কোথাও গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হবে নেতা এসেছেন, নেতা আছেন, নেতা থাকবেন এবং তার দিকে তাকিয়ে আমাদের জীবন চলবে। বর্তমান যে কাল, এরকম কয়জনকে দেখতে পেয়েছেন? কাকে দেখে মনে হয় আপনার বান্ধব? কাকে দেখে মনে হয় সে আপনার কথাগুলো বলছে? কাকে দেখে মনে হয় আপনার আপন? যদি সেটি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে এই যে রাজনীতির যে পদ এবং পদবিগুলোতে যাদেরকে দেখছেন, এটি স্থায়ী নয়, এটি আনপ্রেডিক্টেবল, এটি পরিবর্তনশীল এবং এত দ্রুত পরিবর্তনশীল যে ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে একদিন বললেন বা একদিন দেখেন গণেশ উল্টে গেছে, ঘুম থেকে উঠে দেখেন নতুন একটা পৃথিবী। এটি আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো সবকিছুই বেকারের মতো চলছে এবং চলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।